আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রী দর নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিলেন, তারপরেও নিয়ন্ত্রণে এলো না সবজির অগ্নিমূল্য। ভোট দিতে গেলে বডি ফেলে দেব। লোহার রড দিয়ে বিজেপি কর্মীকে মার, জামা তুলে পিঠের কালশিটি দেখালেন গৌতম। রাতে সবে বালিশে মাথা রেখেছিল 1.5 বছরের শিশুটি, মাথা ফুঁড়ে রক্তে ভেসে গেল বিছানা। কারণ জানা মাত্রই শরীর ঠান্ডা হয়ে গেল বাবা মায়ের। মিড ডে মিলের খাবার খেতেই বিপত্তি, হাসপাতালে যেতে হলো 20 জন পড়ুয়াকে। 40 বছর পর প্রথমবার রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় প্রধানমন্ত্রী, বন্দে মাতরমে জানানো হলো স্বাগত। উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কবে থেকে জেনে নিন। আসছি বিস্তারিত আলোচনায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বাজারে দেখা নেই টাস্কফোর্স বা এনফোর্সমেন্টের। আলু পেঁয়াজ থেকে কাঁচা সবজির দাম অপরিবর্তিত বাঁকুড়ার বাজারগুলিতে। মঙ্গলবারই বাজার কমিটির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। দাম নিয়ন্ত্রণে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট বিভাগকে। কিন্তু কোথায় কি, বাঁকুড়ার বাজারে টাস্কফোর্স বা এনফোর্সমেন্টের টিকিটুকুও দেখা যায়নি। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও অপরিবর্তিত রয়েছে বাজার দর। থলে হাতে সাত সকালে বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। রাজ্যের সবজি উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া। বাঁকুড়ায় উৎপাদিত সবজি শুধু এ রাজ্যের বিভিন্ন জেলায় নয়, সরবরাহ হয় পড়শি রাজ্যগুলিতেও। কিন্তু তাতে কি, মাস দুয়েক আগে থেকে রাজ্যের অন্যান্য জেলার বাজারের মতো বাঁকুড়াতেও চড়তে শুরু করে সবজির দাম। পাল্লা দিয়ে বাড়ে আলু পেঁয়াজের দামও। আকাশ ছোঁয়া সেই দামে সবজি কিনতে গিয়ে দৈনিক হাত পুড়তে থাকে মধ্যবিত্ত গৃহস্থের। শেষ পর্যন্ত গতকাল মুখ্যমন্ত্রী বাজার কমিটির সঙ্গে বৈঠকে সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজের দর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আড়তদার ও ফরেরাজের বিরুদ্ধে অভিযান চালিয়ে দ্রুত সবজির দাম নিয়ন্ত্রণের নির্দেশ দেন। অভিযানের দায়িত্ব দেওয়া হয় টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট বিভাগকে। কলকাতায় বাজারের নামে টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট বিভাগ, কিন্তু বাঁকুড়া জেলার ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বাজারমুখো হতে দেখা যায়নি টাস্কফোর্স বা এনফোর্সমেন্টের আধিকারিকদের। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ সবজি বাজারে লাগাম পড়ার কোনো আশা দেখছেন না। কাঁচা সবজির যোগান কম থাকায় বাজার দরে তেমন হেরফের হবে না বলেই দাবি সবজি বিক্রেতাদের। আসছি পরবর্তী খবরে। অশান্ত নদীয়ার পায়রাডাঙ্গা, মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারপরও অশান্তি পায়রাডাঙ্গার একাধিক এলাকায়। এবার পায়রাডাঙ্গার প্রীতিডাঙ্গায় 2 নম্বর বিজেপির পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাসের বাড়িসহ একাধিক বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। এই ঘটনায় 26 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ প্রসঙ্গে অমলবাবু বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা রাত্রিবেলা বাইক নিয়ে পুরো ঘিরে ধরল, তারপর বারবার দরজায় লাথি মারতে থাকে, দরজা ভেঙে যায়। আমার মেয়ে তখন একাই ছিল ঘরে, ও ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। আমার বাবা মা ভাইজি সকলে আতঙ্কিত। আমার ভাইজির আঘাত লেগেছে, ছোট ভাইয়ের চোখে কাজ ঢুকে গেছে। একই সঙ্গে তার আরও অভিযোগ, তোরা ভোট দিতে যাবি না, গেলে কিন্তু যখন তখন বডি ফেলে দেব। আজ ভোট দিতে যায়নি, ভয়ে কোনো এজেন্টও দিতে পারিনি। এর পাশাপাশি উকিলনাড়া মিস্ত্রিপাড়া এলাকা থেকেও একই অভিযোগ উঠে এলো। এলাকার মানুষজন কার্যত আতঙ্কগ্রস্ত। অভিযোগ, গতকাল রাতে ওই এলাকায় বাইক বাহিনী তাণ্ডব চালায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত্রিবেলা বাইকে করে মুখে কাপড় বেঁধে লোহার রড নিয়ে আসে প্রায় 20 থেকে 25 জন লোক। তারা বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায়, মারধর করা হয়। অভিযোগ ওঠে বিজেপির এজেন্ট গৌতম বিশ্বাসকে মারধর করা হয়েছে। আসছি পরবর্তী খবরে। 4 কেন্দ্রে উপনির্বাচন, কিন্তু সেই উপনির্বাচনেও জায়গায় জায়গায় অশান্তির ছবি প্রকাশ্যে আসছে। নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ। গৌতম বিশ্বাস নামে ওই এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর আগে বিজেপির এক মহিলা এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। এরপর উকিলনাড়া মিস্ত্রিপাড়া এলাকা থেকেও কার্যত একই অভিযোগ এলো। এলাকার মানুষজন কার্যত আতঙ্কগ্রস্ত। অভিযোগ, গতকাল রাতে ওই এলাকায় বাইক বাহিনী তাণ্ডব চালায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত্রিবেলা বাইকে করে মুখে কাপড় বেঁধে এসে লোহার রড নিয়ে আসে প্রায় 20 থেকে 25 জন লোক। তারা বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায়, মারধর করা হয়। অভিযোগ ওঠে বিজেপির এজেন্ট গৌতম বিশ্বাসকে মারধর করা হয়। গৌতম বাবু বলেন, আমি বাড়িতে শুয়েছিলাম, সেই সময় ঘরের চালের উপর ইট বৃষ্টি। আমার নাম ধরে চিৎকার করছিল, গালিগালাজ করছিল। বাড়ি থেকে ডেকে এনে লোহার রড বাঁশ দিয়ে মারধর করা হয়েছে, তবে যারা এসেছিলেন তাদের চিনতে পারেনি। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, এই কেন্দ্রে পর্যায়ে নিশ্চিত জেনে আতঙ্কের আবহ তৈরি করতে চাইছে তৃণমূল। কিন্তু মানুষ রুখে দাঁড়াবে, মেরে বিজেপিকে রোখা যাবে না। যত মারুক ভাঙচুর করুক, বিজেপি ময়দান ছেড়ে যাবে না। আসছি পরবর্তী খবরে।
বাড়িতে জরির কাজ হয়, সে কারণে কাজের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে বিভিন্ন জায়গায়। বাড়িতে ছোট্ট বাচ্চা, কিন্তু সেদিকে খেয়াল ছিল না কারো। খাটের ওপরেই ছিল আস্ত একটা সুচ। রাতে ঘুমোতে গিয়ে সেই সুচ মাথায় ফুঁড়ে যায় শিশুর। প্রচণ্ড কান্নায় ছুটে আসেন বাড়ির সদস্যরা। রক্তে ভেসে যাচ্ছিল বিছানা। ভয়ঙ্কর ঘটনা ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের পোলের মোড় এলাকায়। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমোতে গিয়েছিল বছর 7 বয়সের ইজাজ ঘরামি। বিছানার ওপর জরির কাজ করা সুচ পড়েছিল। তখনই ঘুমানোর সময় আচমকাই ষষ্ঠী ওই শিশুর মাথার পিছনে বিদ্ধ হয়ে যায়। যন্ত্রণায় চিৎকার করতে থাকে সে। পরিবারের লোকজন ওই শিশুকে উদ্ধার করে। রাতেই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় ওই শিশুর মাথায় অস্ত্রোপচার করা হয়। প্রায় ঘন্টা 3 অপারেশনের পর ওই শিশুর মাথা থেকে বিদ্ধ সুচ বের করতে সক্ষম হন বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। হাঁপ ছেড়ে বাঁচেন ওই শিশুর পরিবারের লোকজন। আসছি পরবর্তী খবরে। মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ প্রায় 50 জনেরও বেশি পড়ুয়া। তাদের মধ্যে 20 জনকে ভর্তি করা হলো দাড়িগাড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের নয়াবস্তে পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যাপীঠের ঘটনা। মূলত আদিবাসী সমাজের ছেলেমেয়েদের জন্য স্কুল, আবাসিক স্কুল হিসেবেই পরিচিত। অভিযোগ, গতকাল দুপুরে মিড ডে মিল খাওয়ার পরই হঠাৎই ছাত্রছাত্রীরা অসুস্থ হতে শুরু করে। অসুস্থের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। প্রাথমিকভাবে 10 জনকে দাড়িগাড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলো। পরবর্তী ক্ষেত্রে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় 20। অসুস্থ পড়ুয়াদের অভিভাবকদের দাবি, তাদের ছেলেমেয়েদের পায়খানা, বমি ও সাথে শ্বাসকষ্ট হচ্ছিল। ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রায়শই মিড ডে মিলের খাবারে পোকামাকড় পড়ে। তাদের কথায় কেউই গুরুত্ব দেয় না। একাংশ পড়ুয়াদের অভিযোগ, মিড ডে মিলের খাবারে বিষাক্ত কিছু পোকামাকড় পড়েছে, সেই কারণে অসুস্থতার ঘটনা ঘটেছে। লক্ষ্মীমণি টুডু নামে এক পড়ুয়া বলেন, আমাদের স্কুলে পোকামাকড় দেওয়া খাবার খাওয়াচ্ছে। হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে। আমরা বারণ করা সত্ত্বেও আমাদের ওই খাবার খাওয়ায়। আমাদের কোনো কথাই শোনে না। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিনোদ বিহারী মণ্ডল বলেন, মিড ডে মিলের খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আসছি পরবর্তী খবরে। রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 40 বছরে এই প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে গেলেন। 2 দিনের রাশিয়া সফর শেষে মঙ্গলবার রাতে ভিয়েনায় পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর এই সফরে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ভিয়েনায় পৌঁছাতেই তাকে স্বাগত জানাতে আসেন সে দেশের চ্যান্সেলর। তাকে ধন্যবাদ জানিয়ে ছবিও পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত 1983 সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফরে এসেছিলেন। এরপর নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি অস্ট্রিয়া সফরে গেলেন। ভিয়েনায় পৌঁছতেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয় বিশেষভাবে। অর্কেস্ট্রায় বাজানো হয় বন্দে মাতরম গানের সুর। আজ অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভান ডার বেলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদী। দ্বিপাক্ষিক বৈঠক সারবেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহমারের সঙ্গে। পাশাপাশি ভারত ও অস্ট্রিয়ার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী ও অস্ট্রিয়ার চ্যান্সেলর। প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার পৌঁছানোর আগেই সে দেশের চ্যান্সেলর নেহামের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন, বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে আমি উদগ্রীব। এই সফর অত্যন্ত গর্বের, কারণ 40 বছর পর ভারতীয় কোনো প্রধানমন্ত্রী প্রথমবার এদেশে সফরে আসছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে এবং বিভিন্ন প্রতিবন্ধকতাকে কিভাবে একসঙ্গে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করব আমরা। জবাবে প্রধানমন্ত্রী মোদীও এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়েছেন। আসছি পরবর্তী খবরে। উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা সপ্তাহের মাঝে। বুধবার ও বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা। আজ বুধবার থেকেই অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা জারি রয়েছে। আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও এক দফায় দুর্যোগে দুর্ভোগ চলবে উত্তরবঙ্গে। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। আজ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে, তার সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি স্থানীয়ভাবে পশ্চিমের জেলায় হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার উত্তরবঙ্গ লাগোয়া ও পশ্চিমের 2-1 জেলায় বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।